রাত 11টা বাজে। বাসায় গিয়ে খাবার খাবো, এখনো তা নসিব হয়নি। আর ভালো লাগে না এই দুনিয়ার কোলাহল, তার মধ্যে সৎমার প্যাচাল একদম সহ্য হয় না। দিনভর কাজ করে রোজগার করি, তাও ওনার হয় না। আরো টাকা চাই ওনার। মনে হয় আমি টাকার মেশিন। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কোনো গাড়ি নাই যে গাড়ি করে বাসায় যাব। আর গাড়ি করে বাসায় গেলে মা দেখলেও শুরু করবে যে লাট সাহেব পায়ে চলাচল করে আসতে পারো না, গাড়ি লাগে ওনার। সারাদিন কাজ করে পা আর চলছে না, পায়ের গোড়ালি গুলা মনে হয় এখনই খুলে পড়ে যাবে। না, আর সম্ভব না হেঁটে যাওয়া। একটু বসে জিরিয়ে নেই, তারপর না হয় আবার বাসায় যাওয়া যাবে। রাস্তার ধারে একটা জায়গায় বসে আছি, পাশে ধান ক্ষেত, তারপর পাশে আবারও পুরো জঙ্গল। ভয়ও করছে, কিন্তু ভয় করলেও কিছু করার নেই। পা যে আর চলছে না। হঠাৎ মনে হলো পাশে কেউ একজন বসে আছে আমার। পাশে ফিরে দেখলাম না, কেউ তো নেই। হঠাৎ কাঁধে কারো মাথা রাখার উপস্থিতি টের পেলাম। এবার তো ঘাবড়ে গেলাম, কে কে, কিন্তু কাউকেই তো দেখছি না। না, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি উঠে চলে যেতে নিলাম। কিন্তু কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে। এবার ভয় পেয়ে গেলাম। ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। প্লিজ, কে আপনি? সামনে আসুন, আমার খুব ভয় করছে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো। ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। আমার রূপ দেখলে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, কারণ আমি পড়ি। পড়ি কথাটা শোনার পর তো মনে হয় এবার সত্যি আমার প্যান্ট নষ্ট হয়ে যাবে। চুপ করে আছি ভয়ে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই কথা বলছি না কেন? কি বলবো বুঝতে পারতেছি না, কি বলবো আমি। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, চলো আমরা ওই দিকটাতে গিয়ে বসি, ঘাসের উপরে। আচ্ছা, ভয় ভয় বললাম, কারণ কথা না শুনলে আমার ঘাড় মটকাবে। আচ্ছা, কোথায় আপনি? আমি এসে বসেছি তো ঘাসে। পাশে থেকে আওয়াজ আসলো, এই তো আমি পাশে। আচ্ছা, একটা কথা বলি। পাশে থেকে আওয়াজ আসলো, হ্যাঁ বলো। দেখুন, আপনি সামনে না আসলে আমি কথা বলবো কিভাবে? আপনি প্লিজ আমার সামনে আসুন। আচ্ছা আসবো, তবে তার আগে বলো তোমার কেমন মেয়ে পছন্দ? মানে তোমার স্বপ্নের রানীটা কেমন হবে? আমার পছন্দ সাদাসিধা একটা মেয়ে, যে সাদা একটা সিম্পল ড্রেস পরবে, যাকে এক দেখায় আমি ভালোবেসে ফেলবো। ওর রূপে পাগল হয়ে যাব আমি। আচ্ছা ওয়েট। হঠাৎ দেখলাম সাদা একটা আলোক রশ্মি জ্বলতে জ্বলতে উপরের দিক থেকে নেমে আসছে। আলোক রশ্মিটা হঠাৎ বড় হয়ে গেল। আলোক রশ্মিটা বড় হওয়ার পর এত আলোকিত হয়ে গেল যে জায়গাটা আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ সবকিছু আবারও আগের ন্যায় ক্লিয়ার হয়ে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। পাশ ফিরতে দেখলাম সাদা ড্রেস পরা একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটার দিকে নজর পড়তেই আমার দুনিয়াদারি পাল্টে গেল। এত সুন্দর মেয়ে এই জমিনের বুকে এর আগে কখনো আমি দেখি নাই। মনে হচ্ছে জান্নাতের কোনো হুর ভুল করে জমিনে নেমে এসেছে। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি। এই কি দেখো? আমার লজ্জা করে তো, এমন করে তাকিয়ে থেকো না। মেয়েটার কথায় আমার ধ্যান আসলো, কিন্তু আমার সবকিছু যেন উলট পালট হয়ে গেল। মাথায় কিছুই কাজ করছে না। আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি করেন? আপনার বাসায় কে কে আছে? এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। এই স্টপ স্টপ, আস্তে আস্তে একটা একটা করে জিজ্ঞাসা করো, না হয় একসাথে এতগুলো উত্তর আমি কিভাবে দিব? আমার নাম মাফসুতানুর নূর, তবে সবাই আমাকে মাফসুতারা বলে ডাকে। আর আমার বাসা হচ্ছে পরিপালকে। আর আমার বাসায় আমার বাবা আর মা আছে। আপনি পরি হলে জমিনে কি করছেন? এখন আর তেমন ভয় করছে না আমার। আমি জমিনে আমার অর্ধাঙ্গিনী খুঁজতে এসেছি, কারণ আমার ছোটকাল থেকে একটাই ইচ্ছা, আমি মানুষকে বিয়ে করব আর আমার বাবার সিংহাসনের অধিকারী বানাবো। মানে বুঝলাম না। মানে মাফসুরাহ আমার বাবা পরিলোকের রাজা। আমার বাবা চায় আমার বাবার পরে আমার বাবার সিংহাসনের উত্তরাধিকারী আমাকে বানাবে, কিন্তু পরিপালকের কিছু
অসৎ পরি এটা চায় না, তারা চায় উত্তরাধিকারীর কোনো পুরুষকে দেওয়া হোক। কেননা আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, তাই তারা বুদ্ধি করে উত্তরাধিকারী হাতিয়ে নিতে চায়। ও, আজকে আমার সময় হয়ে এসেছে, আমি উঠি, কালকে আবার কথা হবে। এত সময় ধরে বেশ ভালোই লাগছিল মেয়েটার সাথে কথা বলতে। যেই না বললো মেয়েটা চলে যাবে, তখন মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এরপর কি আমাদের আর কখনো কথা হবে? হ্যাঁ হবে, কালকে আমি আবার একই সময় এইখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি এসো, কেমন? আচ্ছা। আর মাত্র 3 মিনিট সময় আছে, আমার যেতে হবে। তুমি তাড়াতাড়ি চোখ বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? আরে করতে বলছি, করো না। আর আমি বলার আগ পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা। চোখ বন্ধ করতেই হঠাৎ মনে হলো ঠোঁটজোড়া কেউ নিজের দখলে করে নিয়েছে। কারো ঠোঁটের উষ্ণতা অনুভব করলাম। আমারও কেন যেন ভালো লাগছে। এই, চোখ খুলবে না কিন্তু। আচ্ছা মাপসুরা একটু পর আমাকে ছেড়ে দিল আর বলল, আমি আমার রূপ পরিবর্তন করছি, চোখ খুললে কিন্তু তোমার ক্ষতি হবে। চোখ বন্ধ করে আছে। একটু পর মেয়েটা বলল, এবার চোখ খুলো। তারপর আমি চোখ খুললাম। তারপর মাপসুরাকে আর দেখতে পাচ্ছি না। মেয়েটা গেল কোথায়? অনেক ডাকাডাকি করলাম, না কেউ নেই। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে দেখলাম কয়টা বাজে। ঘড়ির টাইম দেখে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাত 2টা বাজে। আজকে বাসায় গেলে মা আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি করে উঠে ঘড়ির দিকে হাঁটা দিলাম, কিন্তু কেন যেন মনে হচ্ছে ঠোঁটজোড়া মিষ্টি হয়ে আছে। মনে হয় মিষ্টির গোডাউনে ঢুকে কয়েকশত কেজি মিষ্টি খেয়েছি। বাসায় প্রায় পৌঁছে গিয়েছি, আর একটু পথ বাকি। ও আচ্ছা, আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমার নাম আকাশ। পড়ালেখা অনার্স 2য় বর্ষ পর্যন্ত। আর পড়া হয়নি, কারণ মা মারা যায়, পরে বাবা আর একটা বিয়ে করে। তিনি চায় না আমি আর পড়ালেখা করি, সো অফ করে দিয়েছি। আর একটা ছোটখাটো দোকানে কাজ করি। এই পরিচয়টা খালি গল্পের ক্ষেত্রে। এবার গল্পে আসি। বাসায় পৌঁছাতেই মাকে ডাক দিলাম। মা এসে দরজা খুলে দিল, সাথে আরো এক গাদা কথা শুনিয়ে দিল। লাট সাহেবের ছেলে, এত রাত অব্দি কোথায় ছিলি? তোর কি ঘর বাড়ি নাই নাকি? রাতের বেলা ঘুমটা নষ্ট করে তোর জন্য দরজা খুলতে হচ্ছে। কাল থেকে এমন হলে ঘরে জায়গা পাবি না। কি আর করা, কথা শুনে তো আমার নসিবে সব সময় লেখা আছে। মাথা নিচু করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে পরনের শার্টটা খুললাম যখন, তখন একটা ঘ্রাণ আসলো নাকে। মনে হচ্ছে পাগল হয়ে যাব। ঘ্রাণটা আমাকে একদম পাগল করে দিচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি একটু আগের ঘটনা। মেয়েটাকে একদিনেই মনে ধরে গেছে আমার। আচ্ছা, মাপসুরা কি কালকে আমার জন্য ওই জায়গায় অপেক্ষা করবে? কিছুতেই ভুলতে পারছি না মাপসুরাকে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মাপসুরা ওর পরিপালকে যায়। মাপসুরা, বাবা কিরে, বলির পাঠা পেলি? হ্যাঁ বাবা, বলির পাঠা পেয়ে গেছি। তো কতদিন সময় লাগবে তোকে ওর পটাতে? বাবা বেশি দিন না, অল্প কয়েকদিন ধৈর্য ধরো তোমরা। আচ্ছা। অন্যদিকে আকাশ সকালবেলায় ঘুমের মধ্যে, কিরে পানি পড়ে কোথা থেকে? ছাদ কি চিত্র হয়ে গেল নাকি যে বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরে এসে পানি পড়ছে? ঘুম ঘুম চোখে চোখ খুলে দেখে ওর সৎমা পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝে গেলাম পানি কোথা থেকে পড়ছিল। কি রে লাট সাহেবের ছেলে, সকাল কি হয়নি এখনো? কয়টা বাজে খেয়াল আছে তোর? কাজে যাচ্ছিস না কেন? মা, একটু ঘুমাতে দাও না। ওকে ঘুমা, তোকে আর ঘরে কিছুই মিলবে না। মা, তুমি এমন করো কেন? কেমন করে কাজে না গিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ঘরে বাজার সদাইয়ের টাকা কি তোর বাবা দিবে শুনি? তোর বাবা যা কামাই করে সব তো আমাদের খরচে লেগে যায়। তোর জন্য এক্সট্রা করে সবকিছু করতে পারবো না। নিজের সমস্ত কিছু নিজে রোজগার করে আন, তাহলেই ঘরে খাবার জুটবে। ওকে মা, কাজে যাচ্ছি, তুমি নাস্তা দাও। নাস্তা আমরা খেয়ে নিয়েছি, তোর জন্য নাস্তা নাই। নাস্তা ছাড়া কাজে যা, না হলে রাতের খাবারও জুটবে না কপালে। বলে চলে গেল। রুম থেকে মার কথা শুনে চোখে পানি চলে এলো। যেমনই হোক, আপন মা না হোক সৎ মা হোক, তারপরেও তো মা। কিভাবে পারে উনি এমন ধারা করতে আমার সাথে? ওনারা তো একটা মেয়ে আছে,
ওর জন্য তো সব সময় সবকিছু রেডি থাকে, কিন্তু আমার কপালে সামান্য নাস্তাটুকু জোটে না। আজ মা যদি বেঁচে থাকতো এমন ধরা কোনোদিনই আমার সাথে করতো না। ফ্রেশ হয়ে কাজে চলে গেলাম। দুপুরে হালকা কলা পাউরুটি খেয়ে চালিয়ে দিলাম। রাতের বেলায় যথাসময়ে কাজ শেষ করে হেঁটে হেঁটে আসছি। কালকে সেই জায়গায় এসে বসে আছি মাপসুরার জন্য। মাপসুরা বলেছিল আজকেও একই সময় আসবে। বসে আছি, কিন্তু পেটের ক্ষুধার কলিজা বের হয়ে যাচ্ছে। একটু পর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি এসে গেছো? হ্যাঁ, অনেক আগেই এসে গেছি, কিন্তু আপনার এত দেরি হলো যে? আরে আর বলো না, পরিপালক থেকে আসার সময় কয়েকজনের কাছে ধরা পড়ে যেতাম যে আমি পরিসীমা পার করে জমিনে যাচ্ছি। তারা আমাকে দেখে আমার পিছু নেয়, তাই ওদেরকে ঘুরিয়ে অন্য পথে পাঠিয়ে দিই, আর আমি জমিনে এসে পড়ি। আচ্ছা, তুমি আমার সামনে এসো। আচ্ছা আসছি, তবে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা। একটু পর মাপসুরা কালকের মতো সাদা একটা ড্রেস পরে আমার পাশে এসে বসলো। কি হয়েছে তোমার? চেহারার এমন 12টা কেন বেজে আছে? আসলে সকালে কিছু খেয়ে বের হইনি, তার মধ্যে দুপুরে যা খেয়েছি সবকিছু হজম হয়ে গেছে। পেটে কিছুই নাই, অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা দাঁড়াও, তুমি চোখ বন্ধ করো। আবার কেন চোখ বন্ধ করব? করতে বলেছি, করো না। আচ্ছা। শোনো, চোখ খুলবে না পেট ভরার আগ পর্যন্ত, আর তোমার প্রিয় খাবারের নামগুলো মনে করতে থাকবে। যত সময় পেট না ভরবে ততক্ষণ চুষেই যাবে, কেমন? সব বুঝলাম, কিন্তু কি চুষবো? ওয়েট। বলেই ওর ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। ঠোঁটজোড়া এত মিষ্টি, ইচ্ছে করছে ঠোঁটজোড়া কামড়ে ছিঁড়ে ফেলে, কিন্তু না, এটা করা যাবে না। পরক্ষণে মাপসুরার কথা মনে পড়ল। ও বলেছে তুষার সময় প্রিয় খাবারগুলোর কথা মনে করতে। আমিও পোলাও, তারপর গরুর কলিজা ভুনার কথা মনে করলাম। হঠাৎ মনে হচ্ছে সমস্ত কিছু আমার সামনে চলে আসলো। আমিও খেতে বসে গেলাম। মাপসুরার ঠোঁট চুষতে লাগলাম, আর আমার মনে হচ্ছে আমি পোলাও, তারপর গরুর কলিজা ভুনা খাচ্ছি। একদম গলা পর্যন্ত খেলাম। পেটে আর এক ফোঁটাও জায়গা নেই। তারপর ছেড়ে দিলাম মাপসুরার ঠোঁট। পেট ভরেছে তোমার? মিষ্টি একটা হাসি দিয়ে আকাশের গরম লাগছে। কি করলাম আমি এত সময় ধরে? একটা পরীকে কিস করলাম, কিন্তু আকাশের কেন জানি মাপসুরাকে কিস করার সময় তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। এই লজ্জা পাচ্ছ কেন? আমি এই তো। আচ্ছা মাপসুরা, আপনি এত ভালো কেন? কোথায় আমি এত ভালো? আপনি অনেক ভালো। আপনার মতো যদি সবাই ভালো হতো, বিশেষ করে আমার সৎমাটা। কেন, কি হয়েছে তোমার স্বপ্ন? সে অনেক কাহিনী। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, বলে আমার কপালে হাত রাখলো। তারপর বলল, হ্যাঁ তোমার মা তো আস্ত একটা বয়। তোমার সাথে এত অন্যায় করে কেন? সকালবেলা তোমাকে খেতে পর্যন্ত দেয়নি? আপনি জানলেন কি করে? এই তো, তোমার মাথায় হাত দিয়ে সব দেখে নিলাম। কি বলেন? হ্যাঁ, আমরা কারোর মাথায় হাত দিলে তার সব পড়ে ফেলতে পারি। আর শোনো, তোমার মাকে আমি সাইজ করে ফেলবো, তুমি চিন্তা করিও না। প্লিজ, না না, কিছু করবেন না, উনি আমার মা। আরে তেমন ক্ষতি করব না, জাস্ট তোমাকে যাতে কষ্ট না দেয় সেই ব্যবস্থা করব। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার ঠোঁটজোড়া এত মিষ্টি কেন? কারণ আমরা সবসময় মধু পান করি। আমাদের রাজ্যে সবকিছুর নহর আছে, আর আমাদের পরিপালকের সবার ঠোঁট এই মিষ্টি। আচ্ছা, আপনি তো জমিনে এসেছেন আপনার অর্ধাঙ্গিনী খুঁজতে, তো পেলেন তাকে? হ্যাঁ পেয়েছি। তা কোথায় উনি, আর কেমন দেখতে? আমার পাশেই বসে আছেন, অনেক সুন্দর দেখতে, খুব মায়াবী চেহারা। মানে বুঝলাম না, আপনার পাশে বসে আছে মানে? তোমার এত বুঝতে হবে না, সময় হলে সব বুঝে যাবে। আর শোনো, এখন থেকে আপনি আপনি করবা না, তুমি করে বলবা, বুঝেছো? আচ্ছা, কিন্তু আমার তো বেশি বয়স হয় নাই, আপনি তো আমার বড় হবেন মনে হয়। আবার আপনি? আচ্ছা তুমি? হ্যাঁ, আমি তোমার অনেক বড় হব। অনেক বড় বলতে কত বড়? কম করে হলেও 200 বছরের বড় হব। কি? হ্যাঁ, আমাদের পরিপালকের এখনো আমার বিয়ের বয়স হয়নি। কি বলছে সব মাথার উপর দিয়ে গেল।
200 বছর এখনো বিয়ের বয়স হয়নি। আচ্ছা শোনো, কাল থেকে আমি জমি নিচে কোনো সময় আসতে পারবো। তোমার যখন কোনো প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা, তা না হলে করলাম, কিন্তু তুমি তো বলেছিলে রাতের বেলায় ছাড়া আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিবে আজকে গেলে। তারপর থেকে আমি যে কোনো সময় জমিনে আসতে পারবো। ও, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে আমি উঠি। পরিপালকের দরজা বন্ধ করে দিবে, পরে আবার যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি যাচ্ছি, কিন্তু তুমি কোনো মেয়ের দিকে তাকাবে না বলে দিলাম। চোখ তুলে ফেলবো একদম। আচ্ছা। চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করলাম। তারপর মাপসুরা চলে গেল। আজকেও অনেক দেরি হয়ে গেছে। বাসায় গেলে আম্মু অনেক চেঁচামেচি করবে। ধুর, করলে করুক, তাতে সমস্যা নেই। এত সুন্দর একটা সময় উপভোগ করলাম, তার কাছে আম্মুর সামান্য বকা কিছুই নয়। বাসায় চলে গেলাম। আম্মু ঝাড়লো কতক্ষণ, তারপর খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে আবারও প্রতিদিনের ন্যায় কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় সাজ্জাদের ফোনটা রিসিভ করে, হ্যাঁ সাজ্জাদ বল। কোথায় তুই? কেন, দোকানে। এখন একটু ফার্ম গেটে আয়, কাজ আছে। আচ্ছা দাঁড়া, মালিকের থেকে ছুটি নিয়ে আসছি। তারপর 1 ঘন্টার জন্য ছুটি নিয়ে চলে গেলাম। ফার্ম গেট পৌঁছে সাজ্জাদকে ফোন দিলাম। কোথায় তুই? রাস্তায় এই পারে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে দেখতে পাচ্ছি আমি। রাস্তা ক্রস করে এই পাশে চলে আয়। আচ্ছা দাঁড়া, আসছি বলে ফোন রেখে রাস্তা ক্রস করব এমন সময় একটা বড় ট্রাক জোরে আমার দিকে তেড়ে আসলো। রাস্তার অন্যদিকে যাব, সেদিকে আবার অন্য রাস্তার গাড়ি চলাচল করছে। সামনে আগাবো, সামনে বড় গাড়িটা তেড়ে আসছে। কি করব বুঝতে পারতেছি না। মাথায় হাত দিয়ে বসে গেলাম আর মাপসুরার কথা মনে করলাম। হঠাৎ দেখলাম ট্রাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমি তো অবাক। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত দিয়ে বলল, তুমি ঠিক আছো? পিছনে ফিরে দেখি মাপসুরা। তুমি এখন এখানে কিভাবে আসলে, আর গাড়িটা মাথার উপর দিয়ে কিভাবে গেল? তোমাকে কালকে কি বলেছিলাম মনে নেই, যে আমি যে কোনো সময় এখন থেকে জমিনে আসতে পারবো? আর গাড়িটা আমি উড়িয়ে নিয়ে গেছি। আর তুমি এখন আমাকে স্মরণ করলে, তাই চলে এলাম। না হয়তো তোমার বড় ধরনের বিপদ হয়ে যেত। ও হ্যাঁ, আশেপাশে দেখতে লাগলাম সবাই তো স্বাভাবিক, কেউ এদিকে তাকাচ্ছেও না। কিন্তু এত বড় একটা গাড়ি যে মাথার উপর দিয়ে অস্বাভাবিকভাবে চলে গেল, কারোর চোখে কি কিছুই পড়ে নাই? মাথায় কিছুই কাজ করছে না। চিন্তার কোনো কারণ নেই, তুমি যা দেখেছো তার কেউ দেখেনি। এবার বুঝলাম মানুষ কেন স্বাভাবিক। আচ্ছা তুমি কোথায় যাচ্ছ? সাজ্জাদ ফোন করে কেন জানি আসতে বলছে। চলো আমরা তোমার সাথে যাব। কি? সাজ্জাদ দেখলে কি বলবে? আর যদি জিজ্ঞাসা করে তুমি কে, তাহলে কি বলবো? কি বলবে? আর যাই বলার বলুক, ওটা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নিব। জোর করেই আমার সাথে গেল। সাজ্জাদ আমার জন্য ওয়েট করতেছে। মাপসুরাকে নিয়ে গেলাম। সাজ্জাদ মাপসুরাকে দেখে হা করে তাকিয়ে আছে। কিরে, এমন হা হয়ে আছিস কেন? তোর সাথে উনি কে রে? আরে তেমন কেউ না, মাপসুরা বলে উঠল। এই তেমন কেউ না মানে আমি তোমার গার্লফ্রেন্ড। এটা বলতে এত লজ্জা কোথায়? সাজ্জাদ আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। মাপসুরাকে বলতেছি, এসব উল্টাপাল্টা সাজ্জাদ বান্ধরটা আমাকে কেলাবে। আকাশ, একটু সাইডে আয় তো, কথা আছে। তারপর সাইডে গেলাম। কিরে, তুই রিলেশন করিস, আমাকে একটাবার জানাইলিও না? আরে তেমন কিছু না। এখন তো বলবি যে ধরা খাইছস। আচ্ছা আকাশ, এত সুন্দর জিনিস তুই পাইলি কোথায় রে? তোরে বলবো না সবকিছু খুলে, এখন চল। চল রেস্টুরেন্টে বসবো। তারপর 3 জন মিলে রেস্টুরেন্টে বসলাম। আচ্ছা কি এত জরুরি তলব করে ডাকলি, কারণ কি রে? দোস্ত, আমার চাকরি হয়ে গেছে। কি বলিস কি? হ্যাঁ রে, চাকরি হওয়ার পরেই তোকে ফোন দিলাম, বাসায়ও যাইনি এখনো। তারপর 3 জন মিলে রেস্টুরেন্টে খেয়ে চলে গেলাম। সাজ্জাদ চলে গেল। আমি আর মাপসুরা গাড়ি করে আমার কাজের দিকে যাইতেছি। দুজনে রিকশায় বসে আছি। আচ্ছা মাপসুরা, তখন তুমি সাজ্জাদকে কি সব উল্টাপাল্টা বললে? তুমি আমার গার্লফ্রেন্ড। ভুল কথাই বলেছি, আমি তোমার গার্লফ্রেন্ডই তো, আর আমি তোমাকে ভালোবাসি। কি? মাপসুরার কথা যেন বিশ্বাসই হচ্ছে না।
সত্যি বলতেছে তুমি এসব? হ্যাঁ। সত্যি বলতে আমিও মাপসুরাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আচ্ছা, আজকে কাজে না গেলে হয় না? চলো না, আমরা দুজন দূরে কোথাও থেকে ঘুরে আসি। মাপসুরা, কাজ যে করতেই হবে, না হয় রাতের খাবার জুটবে না কপালে। আচ্ছা দাঁড়াও, তোমার কাজ আমিই করে দিচ্ছি। তারপর মাপসুরা ওর কোমর থেকে একটা লাঠি বের করে ঘোরালো। আমি দোকানে গিয়ে দেখি সব কাজ কমপ্লিট। মালিক বললেন কাজ শেষ, কমপ্লিট, আজকে ছুটি। আমি তো অবাক। চলো এবার তো ঘুরতে যাবে। তারপর মাপসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন। ঘুরে সন্ধ্যায় বাসায় চলে গেলাম তাড়াতাড়ি। আর মাপসুরা বলল আজকে রাতে বাসায় আসবে, জানালা খোলা রাখতে বলেছে। রাতে খেয়ে শুয়ে আছি। আজকে আর সেই জায়গায় গিয়ে বসলাম না, কারণ মাপসুরা বাসায় আসবে। হঠাৎ একটা আওয়াজ আসলো। আমার বাবুটা কি করে? এই তো শুয়ে আছি, তুমি এসেছো? হ্যাঁ। তারপর মাপসুরা রূপ পরিবর্তন করে আমার সামনে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরল। আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা। সারা রাত আমার সাথে ছিল। ভোর 5টায় উঠে চলে গেল। আমি আবারও ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় ঘুম ভাঙলো। পাশে মোবাইলটা ছিল, সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য। কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল। ইয়া আল্লাহ, এখন কি হবে? আজকে কাজে তো মনে হয় যাওয়া যাবে না। আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলে দিবে, কিন্তু এত সময় হয়ে গেছে, আম্মু এখনো ডাক দিল না। চুপি চুপি ফ্রেশ হয়ে ঘর থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম। দরজা দিয়ে বের হব এমন সময় আম্মুর সামনে পড়ল। আম্মু, আমার ছেলেটা চোরের মতো কই চায়? কত বেলা হয়েছে, ক্ষুধা লাগে নাই বুঝছি। আয়, মা তোকে খাবার বেড়ে দিচ্ছি। আম্মুর কথা শুনে তো মনে হয় এখন স্ট্রক করে মারা যাব। আম্মু কি বলতেছে এসব? উনার ছেলে কত সময় হয়েছে ক্ষুধা লাগছে, কি সব বলতেছে? আমাকে ঝাড়ু দিয়ে না মেরে কোথাও একটু থেকে একটু বেটার হলো, কথা শোনানোর কমতি রাখে না। আজকে উনি কিনা এইসব বলছে। একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে, তার মধ্যে কাজে যাই না। কিরে, এমন করে চেয়ে আছিস কেন? তুই গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সব যেন মাথার উপর দিয়ে গেল। খাবার টেবিলে বসে আছি, আম্মু এসে খাবার বেড়ে দিয়ে গেল। আমি খাচ্ছি আর আম্মু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে, ইস, আমার ছেলেটা কত শুকাই গেছে, নে আর কয়টা নে খাবার। আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল। একটার পর একটা শক্ট খাচ্ছি। আম্মু, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, কেন? না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নাই। তুমি অন্য ধরনের কথাবার্তা বলতেছো আজকে। দূর, তা হতে যাবে কেন? নাস্তা করে উঠার সাথে সাথে আম্মু হাতে 5,000 টাকা ধরায় দিয়ে বলল, যা শপিং করবি এগুলা দিয়ে নিজের মতন করে। আমি তো মহা খুশি। সাথে সাথে আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার পাগল ছেলে। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। তারপর মাপসুরার সাথে উঠে চলে গেলাম। আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন? হ্যাঁ। না করে কই যাবে? যে ডোজ দিচ্ছি ভালো ব্যবহার ওনার বাপও করবে। তার মানে এগুলা সব তোমার কাজ? হ্যাঁ। তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম, শপিং করলাম। এভাবেই দিন কাটতে লাগলো। মাপসুরাকে বাসায় নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম। আম্মুর সাথে তো খুব খাতির। এখন মাপসুরা বেশিরভাগ সময় আমার বাসায় থাকে, আর রাতের বেলায় আসলে জানলা দিয়ে কেউ টের না পায় মতন করে দোকানের চাকরিটা ছেড়ে দিচ্ছি। অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি। হঠাৎ একদিন সাজ্জাদের সাথে দেখা হলো। দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম। আচ্ছা, ভাবির ব্যাপারে কিছু বললি না যে? বলবো, তবে কোনো রিয়াক্ট করবি না। আচ্ছা। তারপর সবকিছু খুলে বললাম সাজ্জাদকে। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়াতেই নাই। তুই কি বলতেছিস এসব? তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে? পরে কোনোদিন এই জমিনে আসতে পারবি না। কি বলিস কি এসব? হ্যাঁ, ও তোরে নিয়ে চলে যাবে। তাহলে এখন কি করব? কি করবি? ছেড়ে দে। না, আমি এটা পারবো না। ওরে আমি অনেক ভালোবাসি। ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। তাহলে তুই গ্যাসস মনে কর। প্লিজ দোস্ত, এমন করে বলিস না। পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে এই জমিনেই থাকে।
আমার কাছে এমন কোনো সলিউশন নাই, তবে এক পরিচিত মানুষ আছে যে জিন পরীদের নিয়ে কাজকর্ম করে। ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে। তাহলে তুই একটু কথা বলে দেখ। দাঁড়া, ফোন দেই। তারপর ফোন দিল সাজ্জাদ। কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে। কিরে, কি বললো? এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বলল। চল এখনই গিয়ে দেখা করব। তারপর দুজনে মিলে দেখা করলাম। উনি যা বলল মাথায় তো কিছুই কাজ করতেছে না। কিভাবে করব আমি এইসব মাপসুরার সাথে? উনি বলল মাপসুরাকে এই দুনিয়ায় রেখে দেওয়ার একটাই পথ, সেটা হচ্ছে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করা। আর মাপসুরার মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ না জানে। কিন্তু এটা কিভাবে করব আমি? না, আমি এসব করতে পারবো না। তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা। না না, আমি পারবো। এই ধরো, এটা নিয়ে যাও। এখানে কিছু মন্ত্রের পানি আছে। ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশাই খাওয়াই দিবা, না হয় কোনোদিন ওর সাথে ওইসব করতে পারবা না। আচ্ছা। তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম। মাথা যেন ভো ভো করে ঘুরতেছে। মাপসুরা যদি আমাকে ভুল বুঝে, না, আমাকে এটা করতেই হবে। মাপসুরাকে নিজের করে পেতে হলে এইটা আমাকে করতেই হবে। রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো। আমার কলিজাটা কি করে? এই তো শুয়ে আছে। এসে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে গেল। মাপসুরা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মন্ত্রের পানিটা মিশিয়ে দিলাম। মাপসুরা, ধরো, এটা তোমার জন্য। এটা কি? শরবত নাও, আমরা সবাই খেয়েছি, তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। আচ্ছা, কলিজা দাও। মাপসুরা গটগট করে পুরো গ্লাস খতম করে দিল। একটু পর আকাশ, আমার কেমন জানি মাথা ঘুরতেছে, চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে। আকাশ তারপর ধপ করে আমার বুকের উপর পড়ে গেল। লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। এখন প্রথমে মাপসুরার সাথে শারীরিক সম্পর্ক করলাম। এরপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম। তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কান্নার আওয়াজে ঘুম ভাঙে। উঠে দেখি মাপসুরা বিছানার এক কোণে বসে কান্না করতেছে। কি হয়েছে মাপসুরা? কি হয়েছে তা জানিস না ডিমের বাচ্চা? তুই কিভাবে পারলি আমার এমন ধারা সর্বনাশ করতে? কি করতে করেছিলাম আমি তোর? কান্না করতেছে আর বলতেছে, মাপসুরা, তুমি শোনো একবার আমার কথা। কি শুনবো? হ্যাঁ, তোর মতো ছেলেকে ভালোবাসাই আমার ভুল ছিল। আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না, আমার মা বাবাকে দেখতে পারবো না। মাপসুরা, শোনো আমার কথা। মাপসুরা কোনো কথাই শুনতেছে না, বুকে মারতেছে, খামচি দিচ্ছে। মাপসুরা আমার বুকে আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। মাপসুরাকে এবার শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলাম। কলিজা, তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব? ভালোবাসি তোমাকে, নিজের করেই রাখবো। ছাড়, তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না। আকাশ মাপসুরা নিজেকে ছাড়িয়ে নিল। এবার দেখবি তুই আমার আসল রূপ। এতদিন ভালোবাসি তাই কিছু করি নাই, এখন থেকে তোকে জ্বালাই মারবো, খচ্চর বেটা। কলিজা, যা হওয়ার হয়েছে, চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি। না, ইম্পসিবল। তোর সাথে কোনোদিনই আমি সংসার করবো না। ওকে, তুমি তো ওই পরিপালকে যেতে পারবা না, কিন্তু রাতে যে আমি তোমাকে আদর করেছি, সামনে যখন বাবু হবে তোমার, তখন মানুষ তোমাকে ছি করবে। না না, আমি তোমাকে বিয়ে করব। এই তো এবার আসছো লাইনে। খচ্চর বেটা, বিয়ে তো করবো, কিন্তু খালি একবার আমাবস্যা আসতে দে। পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালকে যাওয়ার জন্য টিকিটও করবো। সেদিন তারপর মাপসুরাকে বিয়ে করে নেই। কোর্টে তাদের বিয়ে হয়। বিয়ের সময় আকাশের মা বাবা সবাই ছিল, কিন্তু মাপসুরার কেউই ছিল না। বিয়ে করে মাপসুরাকে বাড়িতে নিয়ে আসি। আর আকাশের মাও এখন ভালো হয়ে গেছে। ওই দিনের পর থেকে, যেদিন থেকে মাপসুরা আকাশের মাকে শিক্ষা দিয়েছিল। আকাশ মাপসুরার রুমে বসে আছে। আজ আমার বাসর রাত। রুমে ঢুকে দেখি মাপসুরা খাটের উপর বসে বসে আচার খাচ্ছে। আচার খাচ্ছে ভালো কথা, কিন্তু সারা হাত মুখ এইভাবে ভরাইছে যে মনে হচ্ছে ও কোনো ছোট বাচ্চা। এই মাপসুরা, কি করছো কি এসব? মাপসুরা আমার দিকে ঘুরে তাকালো, আবারও আচর খাওয়ায় মন দিল। আজীব তো মনে হয় আমি ওকে বলি নাই।
নাপসরা, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। হ্যাঁ বলো। কি করছো কি? কি করব, আচার খাচ্ছি। তা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সারা হাতে মুখে লাগিয়ে তোমার আচার খাইতে হবে কেন? কোথায় সারা হাতে মুখে লাগিয়েছি? তোমার মুখে হাত দিয়ে দেখো কোথায় কোথায় আচার লাগিয়েছো। মাপসুরা মুখে হাত দিয়ে খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেয়ে আকাশের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। দাঁড়াও, দেখাচ্ছি বলেই মাপসুরা ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। মাপসুরা ছোট বাচ্চার মতো চুপ করে বসে আছে। আকাশ হঠাৎ করে মাপসুরার ঠোঁটের পাশে লেগে থাকা আচারের টুকরাটা নিজের ঠোঁটে লাগিয়ে নিয়ে নেয়। এর মাপসুরার ঠোঁটে কামড়ে দেয়। এই ডুমের বাচ্চা, তুই আমার ঠোঁটে কামড় দিলি কেন? মাপসুরার হাতগুলো শক্ত করে চেপে ধরে পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। ছাড় বলছি, তোকে আমি ভালোবাসি না, আর তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? তুমি না বাসলে নাই, আমি তো বাসি, আর আমি তোমার বর, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। হ্যাঁ, আসছে বর। কলিজা আমার, যা হয়েছে ভুলে যাও। চলো না আমরা দুজন নতুন করে সব কিছু শুরু করি। কখনোই না। আর কিসের শুরু, আর কিসের শেষ? 1 বছর, তারপর আমি তোকে ছেড়ে চলে যাব। তোর বাচ্চা হয়ে তোকে দিয়ে আমি চলে যাব যেদিকে চলে যাই। এখনো অনেক দেরি, আর তার জন্য তো ভালো করে প্ল্যান করতে হবে বলে মাপসুরাকে কাঠের উপরে ফেলে দেয়। মাপসুরা চুপচাপ শুয়ে আছে, কারণ সে এখন নিরুপায়। ওর কিছু করারই ক্ষমতা নাই এখন। মাপসুরার চুলে নিজের মুখ গুজে দেয়। আকাশের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ঘ্রাণ কোনো কিছু থাকলে সেটা হচ্ছে মাপসুরার চুলের ঘ্রাণ। আকাশ মাপসুরার ঘাড়ে থুতনিতে সব জায়গায় পাগলের মতো চুমু খেতে থাকে। তারপর আবারও তাদের মধ্যে। পাঠক ভাইয়ারা বাদ দেন, বুঝে নিত স্বামী স্ত্রীর মাঝে কি হতে পারে। তারপর আকাশ মাপসুরাকে নিজের বাহু ধরে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন চলতে থাকে। অন্যদিকে মাপসুরার মা বাবা তো পেরেশান হয়ে যাচ্ছে। মাপসুরা কেন বাড়িতে ফিরছে না। পরে ওনারাও জমিনে নেমে আসে। তারপর মাপসুরার খোঁজ বের করে মাপসুরার কাছে যায়। আকাশ তখন ঘরে ছিল না। মাপসুরাও, এটা কিভাবে করতে পারলি তুই? বাবা, আমি ইচ্ছে করে এমন করিনি, সবগুলো ডিমের বাচ্চার প্ল্যান করে করেছে। সব খুলে বললাম। আচ্ছা তাহলে শোন, এই নে, এই জিনিসটা রাখ। এটা বই দিয়ে, এর মধ্যে কয়েকটা মন্ত্র আছে। তার মধ্যে একটা মন্ত্র হারানো শক্তি ফিরে পাওয়ার, সেটা 3 মাস লাগাতার রাত 12টার পরে পড়বি। আর পড়ার সময় খেয়াল রাখবি যাতে করে আকাশ না দেখে, কারণ তুই মন্ত্র পড়ার সময় তোর চোখগুলা সবুজ হয়ে যাবে, আর কেউ দেখলে সাথে সাথে জ্ঞান হারাবি। আর শোন, আকাশকে বলি দিব আসছে যে সামনের অমাবস্যা রাতে, সেটাও মাথায় রাখিস। তার আগে তোর শক্তি ফিরে পাওয়া চাই। আচ্ছা বাবা। আচ্ছা থাক, আমরা চলে যাচ্ছি, আর মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যাব। তারপর তিনারা চলে যেতে নিলে দরজার সামনে আকাশের মুখোমুখি হয়। এ কি, আপনারা কারা? তখন দৌড়ে এসে বলে, এনারা আমার মা বাবা। তারপর দুজনের পায়ে ধরে সালাম করে। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে? আমরা চলে যাচ্ছি। কি বলছেন কি বাবা, চলে যাবে না মানে? আজই তো আসলেন। না আসলে অনেক কাজে যেতে হবে। বাবা, অন্তত দুপুরের খাবারটা খেয়ে যান। আচ্ছা, তুই যখন এত করে জোর করছো তাহলে খেয়ে যাই। তারপর দুপুরে তিনারা খেয়ে চলে গেলেন। মাপসুরা রুমে বসে বসে সাজুগুজু করছে। আকাশ পিছন থেকে গিয়ে মাপসুরাকে জড়িয়ে ধরে। মাপসুরার হাতে থাকা একটা সেফটি পিন ছিল, সেটা দিয়ে আকাশের ঘাড়ে ঢুকিয়ে দেয়। আকাশ ব্যথায় তাড়াতাড়ি মাপসুরাকে ছেড়ে দেয়। মাপসুরা, কি করলে তুমি এটা? ঘাড় থেকে রক্ত বের হয়ে পড়ছে। ব্যথায় যেন আকাশের দম বন্ধ হয়ে যাবে। আরো ছোট জিনিসে মাংসপেশির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তোকে কতবার বারণ করেছি, তোকে আমি ভালোবাসি না, তাও কেন তুই আমার সাথে জোরাজুরি করিস? তাই বলে তুমি আমাকে এভাবে সেফটি পিন দিয়ে খোঁচা দিবে? হ্যাঁ, এবার তুই কম করেছি, সামনের বার থেকে আরো বড় কিছু করব। রুম থেকে বের হয়ে যায়। রক্তে ঘাড়ের এক পাশ পুরো ভিজে গেছে। ইস, বেশি হয়ে গেল না তো? ঘাড় বেয়ে রক্ত বের হচ্ছে কিভাবে? না, ঠিক এই আছে। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে একদম, ওর জন্য এই শাস্তি কম হয়েছে। ওকে তো আমি মেরে ফেলবো, ওটাই হবে ওর জন্য উপযুক্ত শাস্তি। ওর মার কাছে যায়। মা, দেখো তো কি হয়েছে। বাবা, এটা কি করে হলো তোর?
আরে মা বলো না, কোথায় যেন একটা খোঁচা লেগেছে। আকাশের মা ফার্স্ট এড বক্স বের করে আকাশের ঘাড়টা মুছে দেয় আর মলম দিয়ে ছোট করে ব্যান্ডেজ করে দেয়। আকাশ এই অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়। রাত 10টা বাজে, এখনো বাসায় আসে না। মাপসুরার ক্ষুধায় পেট ফেটে যাইতেছে, কারণ আকাশের সাথে বিয়ে হওয়ার পর থেকে আকাশ জোর করে নিজের হাতে খাইয়ে দিত। আকাশের হাতে খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। রাত 11টা বাজে, আকাশ এখনো বাসায় আসে নাই। এদিকে মাপসুরের অবস্থা খারাপ, খিদেতে লেগেছে ওর। মনে হয় পেটের মধ্যে ইঁদুর হট্টগোল শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। মাপসুরা না খেয়েই শুয়ে আছে। একটু পর দরজায় কে যেন খটখটায়। মাপসুরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে আকাশ। এত সময় কোথায় ছিলে তুমি? কোনো কথা নাই, চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ে। মাপসুরা আকাশের পিছনে রুমে আসে। তুমি শুয়ে পড়লে যে? আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াবে কে? কথা নাই, কাঁথা মুড়ে দিয়ে অন্য কাত হয়ে শুয়ে পড়ে। আকাশ, ওই সময়ের জন্য সরি। চুপ। আকাশ প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। তাও চুপ। মাপসুরা এবার ফ্লোরে বসে কান্না করে দেয়। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাইতে দাও। এই মেয়ে, কানের সামনে প্যান প্যান না করে দূরে গিয়ে প্যান প্যান করো। শরীর খারাপ, এমনিতেই ঘুমাবো, এখন ঘুমের ডিস্টার্ব করবা না। মাপসুরা উঠে চলে যায় রুম থেকে, কিন্তু মেয়েটার আর কোনো আওয়াজ পাচ্ছে না। মেয়েটা গেল কোথায়? ধুর, যেখানে যাওয়ার যাক, আমার কি। ভালোবাসি তাই বলে এমন দাম দিবি আমার ভালোবাসার? মাপসুরা রুম থেকে চলে আসে, কারণ এখন মন্ত্রপাঠ করার সময় হয়ে এসেছে। তাই আকাশের সামনে থাকলে চলবে না। তাই সে একটা নির্জন জায়গায় চলে আসে। আকাশ ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাতের একটা, চোখটা মাত্র লেগে এসেছে। এমন সময় কেউ একজন তার গায়ের কাঁথা সরিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। আকাশ ঘুরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। আকাশ লক্ষ্য করে দেখে মাপসুরা গালে হাত দিয়ে বসে আছে। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমাকে না বারণ করছো? তুমি আমায় ভালোবাসো না? আর তোমার সাথেও যেন এইসব রসিকতা না করি। মাপসুরা গালে হাত দিয়ে কান্না করে দিয়েছে। হ্যাঁ, ভালোবাসি না তো। কিন্তু আমার যে ঘুম আসতেছে না, তোমাকে জড়িয়ে ধরতে ধরতে জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। তো আমি কি করব? ঘুম আসলে আসুক, না আসলে না আসুক, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে না। আর বেবিটা হলে তুমি তারপর যেখানে খুশি চলে যাও, সমস্যা নেই। মাপসুরা বলে ওঠে, সে তো যাব, কিন্তু এখন আমি জড়িয়ে ধরে ঘুমাবো? আমার তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। সরি, তা হচ্ছে না। না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো। দরকার হয় তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। ধুর, শান্তি মতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যাই। উঠে বারান্দায় চলে যাই। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গোষ্ঠী উদ্ধার করতেছে। ডুমের বাচ্চা, করে কেমন দেখো না কিভাবে জড়িয়ে ধরেছি, বলে ঘুম আসে না। না হয় রাম ছাগল তোকে আমি কোনোদিনও জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, কেমন মেরে বাবা, রাগ করেছে, কোথায় রাগ ভাঙাবে তা না, উল্টো আরো বলে দিল বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু এখন ঘুম আসে না দেখিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিক দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাপসুরা ছোট বাচ্চাদের মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগতেছে দেখতে। ইচ্ছে করতেছে জড়িয়ে ধরে সারা কপালে কিস করতে, কিন্তু না, করা যাবে না। আমি তোর উপরে রাগ করেছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবারও বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সময় নিয়ে জব খুঁজেছে। ভালো একটা জব পেয়েও গেছে। একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাপসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কি রে, গেল কোথায়? এখন আমাকে সকালে নাস্তা কি খাইতে দিবে? না, আম্মুর কাছে কি জিজ্ঞেস করি। আম্মু, আম্মু, আকাশ কোথায়? মারে, সে তো বলে গেছে আজ থেকে নতুন চাকরিতে জয়েন করবে সে, তাই অফিসে গেছে হয়তো। কি মনে মনে বলে, হঠাৎ একটা নতুন চাকরি পেয়েছে, আমাকে একটা বারও বলে নাই, ঘরের বউয়ের কথা ভুলে গেছে। তোর তোর কি বলছি আমি? আমি তোর বউই না, খালি 1 বছরে না। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে। এখন সকালের নাস্তা কে খাইয়ে দিবে আমাকে? কেন রে, আমরা কি মরে গেছি নাকি?
আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দেব? তারপর আকাশের মা মাপসুরাকে নিজের হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাপসুরা রুমে বসে আছে, কিন্তু মাপসুরার সাথে একটা শব্দ কথা বলে নাই। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিরে, ও আমার সাথে কথা বললো না কেন? আগে তো সবসময় আমাকে জ্বালিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ কেন হয়ে আছে? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাপসুরাকে একবারও জিজ্ঞেস করে নাই সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাপসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে, বাচ্চা, ঘুরঘুর করে কোনো লাভ হবে না, তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেশে যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে। এর সাহস হচ্ছে না যে আকাশকে বলতেন যে জড়িয়ে ধরে ঘুম যাবে। ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাপসুরার থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসুরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বশে আনতে হবে, না হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যুগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না, ওর জন্য মনের কোনো এক জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলে দিয়েছে। কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলে দিলে সে বিশাল এক প্রত্নতত্ত্ব হাসিল করবে। তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকে রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে ওকে নিজের করে নিব, যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরে মোহে ভাসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়। প্রায় 12টা পার হয়ে গেছে। রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না। আজ মনে হয় হেঁটে হেঁটেই বাসায় যেতে হবে। হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয়। ধুর, আকাশটা এখনো আসতেছে না কেন? অন্যদিকে আমার মন্ত্র পাঠেরও সময় পেরিয়ে যাচ্ছে। না, মন্ত্রটা পাঠ করে ফেলি। মাপসুরা ওর মন্ত্রপাঠের স্থানে চলে যায়। মাপসুরা মন্ত্রপাঠ করা শুরু করে। আজ প্রায় 2 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে সে মন্ত্রপাঠ করছে। আর কিছুদিন মন্ত্রপাঠ করলে সে আবারও তার শক্তি ফিরে পাবে। মাপসুরা মন্ত্রপাঠ করছে, আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, চোখ থেকে আলো জ্বলছে। আকাশ হঠাৎ ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো জ্বলছে। পরে সে চুপি চুপি সেখানে যায়, আর গিয়ে দেখে মাপসুরা একটা বই খুলে কি যেন পাঠ করছে, আর তার চোখ জোড়া থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে আছে। আকাশ তো সাথে সাথে ভয় পেয়ে যায়। সে সেখানে চুপ করে লুকিয়ে থাকে। তার মানে মাপসুরা আমার অগোচরে এইসব কার্যক্রম চালাচ্ছে। মাপসুরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয়, কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে। কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না। আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে। মনে মনে ঠিক করে, না, আমার এই বইটা দেখতে হবে, এর বইয়ের মধ্যে কি আছে, যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করছে। কিন্তু মাপসুরাকে জানতে দেওয়া যাবে না। আকাশ ঘরে ঢোকে। মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে। আকাশ, তুমি কখন এলে? মাত্র। মাপসুরা খাট থেকে উঠে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আকাশ, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগতো না। প্লিজ, সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার অবহেলা আমি নিতে পারছি না। ভালোবাসা না হয় মেরে ফেলো আমাকে, তাও নিজের করে নাও। বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয়। এই, আমাকে আদর করো না, তোমার আদর পেতে খুব ইচ্ছা করছে আমার। আচ্ছা ঠিক আছে, যাও, মেনে নিলাম। হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়, আর মাপসুরা খাবার রেডি করতে। যাক, লাইনে আনতে পেরেছি অল্প করে। যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে, পুরোপুরি লাইনে আনতে হবে ওকে, না হয় খটাসটাকে বলে দিতে পারবো না। না, ওর চালে আমি পা দিব না। মাপসুরা, তোমার কি মনে হয় আমি বোকা? তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝবো না? এটা কি করে হয়? আজ রাতে খালি তুমি ঘুমাও, তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে। তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয়।
আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে। মাপসুরাও এসে শুয়ে পড়ে। মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আকাশ আজকে কিছুই বলে না। না হয় ও সন্দেহ করবে। তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে। বইটা নিয়ে ঘরের বাইরে চলে আসে। তারপর বইটা ওপেন করে, কিন্তু কিছুই সে বুঝতেছে না, কারণ লেখাগুলো অন্যরকম। আকাশ এমন লেখা এর আগে কোনো দিনও দেখে নাই। এখন কি করবে সে? হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে। হ্যাঁ, উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে, কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে। তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে আসে, ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে গিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা বইয়ের ছবিগুলো দেখায়। লোকটা দেখে তো মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। আকাশ পরের দিন সকালে যে অফিস থেকে ছুটি নিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা ছবিগুলো দেখায়। লোকটা ফোনের ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে। আকাশ ভাই, আপনি তো শেষ। মানে কি? কারণ আপনার ওয়াইফ তার হারানো শক্তি ফিরে পাওয়ার জন্য আবার ধ্যান করতেছে। কি? আকাশ তো অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলি নাই। আকাশ ভাই, এই যে বই ছবিগুলো দেখলেন, এটা হচ্ছে শুধু বই না, এটা আপনার জীবন। কারণ এতে পরিষ্কার লেখা আছে 12 বছর উপাসনা করলে 100 সাবনীল পুরুষের সমান শক্তি হাসিল করবে। আর তার জন্য 12 বছর মানে 1 যুগ। প্রতি বছরের আবালসার রাতে একজন করে পুরুষ বলি দিবে হবে, তাহলেই সে এই মহান শক্তির অধিকারী হবে। লোকটা আরো বলে, এবার আমি বুঝে গেছি ওই পরীর মাসাদটা কি। সে আপনাকেও বলি দিবে, আর আমার যতটুকু ধারণা এটাই তার শেষ বলি। পাঠকরা এবার বুঝছেন তো বলির পাঠা কি? কারণ বইয়ের পাতায় কিছুটা নকশা আঁকা, যেটাতে 11টা গণক পূরণ করা, বাকি খালি একটা। আকাশের তো মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি এখন কি করব? আমি তো ওকে অন্ধের মতো ভালোবাসি। এটা আটকানোর কোনো পথ নাই, কারণ আবালসার রাতে অসুস্থ ও শরীর শক্তি দিন গুণ বেড়ে যায়। তবে যদি আপনি উনাকে ভালোবাসা দিয়ে কাবু করতে পারেন, তাহলেই আটকানো সম্ভব। না হয় আপনি শেষ। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে আপনাকে এর হাত থেকে রক্ষা করতে পারবে। ওকে আমি ভালোবাসা দিয়েই কাবু করব। তারপর সাজ্জাদকে নিয়ে চলে আসে। আজকে আর অফিসে যায় না, কারণ মন মেজাজ একদম ভালো নেই। ভালোবাসতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করলো সে। বাসায় গিয়ে দেখে মাপসুরা বসে বসে আম্মুর সাথে গল্প করতেছে। আকাশ সোজা নিজের রুমে চলে যায়, কারোর সাথে কোনো কথাই বলে না। কিরে, আজ আবার আকাশের কি হলো? কাল তো ভালোই ছিল, আবার আজকে এই অসময়ে অফিস না করে বাসায় চলে আসার কারণ কি? আকাশ কি কিছু জেনে গেল না তো? না, উপরে গিয়ে দেখি। আকাশ রুমে মনমরা হয়ে বসে আছে। না, ভালোবেসে যখন ভুল করেছি তাহলে ভুল দিয়েই ওকে শুদ্ধ করব, না হয় নিজের জীবন দিয়ে। এই আকাশ, কি হয়েছে তোমার? আজ এমন অসময়ে বাড়িতে যে? ভালো লাগছে না, তাই চলে এসেছি ছুটি নিয়ে। কি হয়েছে তোমার? দেখি আমার বাবুটার চোখ মুখ এত কালো করে গেছে কেন? মনে মনে কেন করো এমন মিথ্যে আতিক্ষেতা? উপরে সমাদর করে লাভ কি যদি ভিতরটাই নষ্ট হয়? আচ্ছা মাপসুরা, আমি কি দেখতে খারাপ? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না? কি বলেছো তুমি এসব? হ্যাঁ, তুমি দেখতে খারাপ কেন হবে? তোমার মতো কিউট এই জগতের একটাও নেই। আর কে বলেছে ভালোবাসা পাওয়ার যোগ্য না? হ্যাঁ, একটু আমার কাছে আসো। মাপসুরা আকাশের কাছে গিয়ে বসে। আকাশ তারপর মাপসুরার থুতনিতে হাত দিয়ে মাপসুরার ঠোঁট, চোখের পাপড়ি ভালোবাসার পরশ এঁকে দেয়। আকাশের চোখ বেয়ে অঝরে পানি ঝরে পড়তেছে, কারণ সবটাই যে মিথ্যে। সে এক মিথ্যে ভ্রমণী নিয়ে সংসার করছে। মাপসুরা তো অবাক, কি হয়েছে এই আকাশের? আবার এমন পাগলের মতো কেন করছে? এই কলিজা, এমন কেন করতেছো? আর কান্না কেন করতেছো? মাপসুরা প্লিজ, আজকে কোনো প্রশ্ন করো না। আজকে তোমার মধ্যে ডুবে যেতে দাও। মাপসুরা তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? দিব তো কলিজা, তুমি না ধরলে আমি কে জড়িয়ে ধরবে?
মাপসুরাকে অনেকটা সময় ধরে জড়িয়ে ধরে থাকে। মাপসুরার জানি কেন জানি খুব ভালো লাগছে। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে কান্না করছে। না, আর না, কান্না করব না, এবার তোমাকে সত্যি আমি ভালোবাসা উপলব্ধি করাবো। আকাশ হুট করে মাপসুরাকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাপসুরা তো কি হইতেছে এসব। আকাশ সারাদিন আর ঘরে আসে না, বেশ রাত করে বাসায় ফিরে। মাপসুরা ঘুমেছিল, তাই সেও এসে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে অফিসে চলে যায়। মাপসুরা ঘুমে তখনও। এভাবে আরো কিছুদিন যায়। আকাশ একদম মনমরা হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না, বিশেষ করে তো মাপসুরার সাথে একদমই না। কেমন একটা যেন পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে গেলে বাসায় আসে, আবার সকালে মাপসুরা ঘুম থেকে ওঠার আগেই চলে যায়। কিরে, আকাশের কি হয়েছে? কিছুই তো বোঝে আসছে না। মাপসুরা কিছু একটা লক্ষ্য করে, আকাশ কেমন যেন হয়ে গেছে। ও কি আমাকে উপলব্ধি করতে পারে না? না, ওর অন্য কোনো চক্কর চলছে। আগের মতো তেমন কথাবার্তা বলে না, কেমন ধরনের যেন এক প্রকার হয়ে গেছে। পাগল পাগল লাগে দেখতে ওকে। না, অন্য কারোর সাথে রিলেশন হয়েছে, তাই আমার সাথে ভালো করে কথা বলি না। না, এটা হতে পারে না। আমার স্বামী ভাগ আমি কাউকে দিব না, ও খালি আমাকে ভালোবাসবে। ওর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারণ নাই। মাপসুরা ও আকাশকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে নিজেও জানে না এটা কেমন ভালোবাসা। কারণ সামনে আমাবস্যা চলে আসতেছে, আকাশকে বলে দিতে হবে। অন্যদিকে আকাশ বেশ রাত করে বাসায় আসে, আর আজকে মাপসুরা তার নিজের শক্তি ফিরে পেয়েছে। আকাশ রাতে বাসায় এসে দেখে মাপসুরা অন্যদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ মাপসুরাকে ডাক দেয়, মাপসুরা, এই মাপসুরা, তুমি কি ঘুমিয়ে গেছো? আজ অনেকদিন পর আকাশ মাপসুরার সাথে নিজ থেকেই কথা বলেছে। মাপসুরা না বলে যখন এদিকে ফিরে, আকাশ বিকট আওয়াজে একটা চিৎকার মারে মাপসুরাকে দেখে। কারণ মাপসুরার চোখ জোড়া সবুজ হয়ে গেছে, মাপসুরার চেহারা বিভৎস হয়ে গেছে, ওর মুখ থেকে আগুনের ফুলকি ঝরে ঝরে পড়ছে। মাপসুরা পৈশাসিক হাসি হাসছে, আর আকাশের গলা টিপে ধরে বলতে থাকে, কি মনে করেছিলি তুই? আমার সাথে শারীরিক সম্পর্ক করে আমার শক্তি নষ্ট করে দিলে সবকিছু দমে যাবে? এটা তোর ভুল ধারণা। এই যে দেখ, আমি আমার শক্তি ফিরে পেয়েছি। ওই দিন তো জোর করে আমার শরীর নিজে বশ করেছিস, আজ আমি জোর করে তোর শরীর বশ করব। আকাশের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে, কারণ মাপসুরা আকাশের গলা খুব জোরে চেপে ধরেছে। ওর নড়ার মতো শক্তিও নাই। মাপসুরা নিজের শরীর থেকে কাপড় খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়, আর আকাশের ঠোঁট জোড়া নিজের করে নেয়। আকাশ চুপ করে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ওর রুহু এখনই বের হয়ে যাবে। মাপসুরা ওর ঠোঁট জোড়া অগ্নিশিখার মতো গরম হয়ে আছে। আকাশের যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও মাপসুরা ক্ষমা দিচ্ছে না। আকাশ আর সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আর কোনো রেসপন্স করছে না। কেমন লাগে এখন? নিজের মতো সব প্রতিশোধ দমিয়ে রেখেছিলাম, আজটা মাত্র রুসুল করা শুরু করলাম। সামনে দেখ আরো কত কিছু হয়। মাপসুরাকে আকাশ বিছানায় ফেলে রেখে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলো নিয়ে। মাপসুরা নিজের রূপে ফিরে এসেছে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ এখনো বিছানায় ওই অবস্থায় পড়ে আছে। মাপসুরার কেন জানি খারাপ লাগছে আকাশের জন্য। একটু আগে তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে আকাশের সাথে কি করেছে? জগ থেকে পানি নিয়ে আকাশের মুখে ছিটা মারে। আকাশ আস্তে আস্তে চোখ খুলে দেখে মাপসুরা ওর সামনে, কিন্তু ওর ভয়ঙ্কর রূপটা এখন আর নেই। আকাশ চুপ করে আছে। এই, এখন কেমন লাগছে তোমার? মনে মনে সাপের চামড়া পরিবর্তন হয় সময়কালে, কিন্তু এই মেয়ে রূপ পরিবর্তন করে মিনিটে মিনিটে। নিজে অত্যাচার করে এখন নিজেই জিজ্ঞাসা করছে কেমন লাগছে। জীবনের মানে হয়তো ফুরিয়ে এসেছে, আর কিছুদিন পর হয়তো আমার জীবনের ইতি ঘটবে, কিন্তু হাতে আর যতদিন সময় আছে তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার উপর যত অত্যাচারই করো না কেন। এই, কথা বলছো না যে? কি বলবো, ভালো লাগছে। এই, আমি তোমাকে জড়িয়ে জড়িয়ে ঘুম যাব, আমার খুব মাথা ঘোরাচ্ছে। সে নিজেই আকাশকে জড়িয়ে ধরে আর আকাশের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। মাপসুরার এমন আচরণের কারণ হচ্ছে আজ অনেক দিন পর সে নিজের শক্তি ফিরে পেয়েছে। এতদিন সে সবার মতো মানুষ ছিল, কিন্তু আজ থেকে আবারও পরি হয়ে গেছে। অলৌকিক শক্তির প্রভাবে সে এমন আচরণ করেছে। এতটা শক্তির সাপ সে একসাথে নিতে পারেনি।
না হয় সে আকাশের সাথে এইরূপ আচরণ করত না, কারণ সেও আকাশকে একটু হলেও ভালোবাসে। তবে এটা সত্যি যে ওর মনে আকাশের জন্য কিছুটা ক্ষোভ রয়েছে। আকাশও চুপ করে শুয়ে আছে, মাপসুরাকে জড়িয়ে ধরে। আচ্ছা মাপসুরা, একটা কথা জিজ্ঞেস করব, তার সঠিকটা উত্তর দিবে আমায়? হ্যাঁ দিব, বলো। তুমি কি আমায় সত্যি ভালোবাসো? সত্যি ভালোবাসি কিনা জানি না, আর এটাকে ভালোবাসা কিনা তাও জানি না। তবে এটা সত্যি যে তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তোমার হাতে খাবার না খেলে আমার পেট ভরে না। মনের কোণে কোন এক জায়গায় তোমাকে অবস্থান দিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তুমি আমার জন্য 7 রাজার ধন, তোমার দ্বারাই আমার স্বপ্ন পূরণ হবে। আকাশ সবটাই জানে, কিন্তু মাপসুরাকে কিছুই বুঝতে দিবে না সে। তুমি আমায় ভালোবাসো কিনা সেটা তুমিও জানো না, তবে আমি তোমার খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতেও পারবো। নিজের জীবন দিতে 2 মিনিটও ভাবতে হবে না আমার। আমি তো তাই করব, তোমার জীবনই নিব। তোমার রক্তের বদলতে যে আমার 7 রাজার ধন মিলবে, তোমাকে যে মরতেই হবে। কি বলছো কি তুমি এইসব? জীবন দিবে মানে? তোমার কিছু হলে আমার কি হবে? নিজে নিজে জীবন তো তুমি নিবে, মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ? আর না, কথা বলছি। আমি আরো ভেবেছি কি নাকি, এই আর একটাও কথা না। এখন ঘুমাবো দুজন। আচ্ছা। তারপর দুজন মিলে ঘুমিয়ে পড়ে। সকালে মাপসুরা ঘুম থেকে উঠে দেখে আকাশ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই, তুমি কেন কষ্ট করে চা আনতে গেলে? কাল তো ভেবে নিয়েছি যতদিন সময় আছে তোমায় ভালোবেসে যাব। কেন আনতে পারি না বুঝি? এই না, তা কেন? কই দেখি দাও, আমার বড়টা কষ্ট করে চা করে আনছে। মাপসুরা চায়ে একটা চুমুক দেয়। চাটা অনেক মজার হয়েছে। খুশিতে আকাশের গালে একটা চুমু এঁকে দেয়। ইস, এত মজার চা, মনে হয় এই জীবনে প্রথম খেলাম। এভাবেই চলতে থাকে। আকাশ এখন সব সময় মাপসুরার দেখাশোনা করে। 3 বেলা ওকে খাইয়ে দেয়, মাঝে মাঝে ঘুরতেও নিয়ে যায়। দুজন মিলে এক রিকশায় করে ঘুরে খুব মজা করে। আমাবস্যা প্রায় চলেই এসেছে, আর মাত্র 2 দিন বাকি। আকাশের মনটা একদম ছোট হয়ে আছে। কাল বাদে পরশু সে আর এই দুনিয়ায় থাকবে না। তবে সে সন্তুষ্ট, সে তার ভালোবাসার মানুষটার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আমাবস্যা চলে এসেছে, আজ রাতেই আমাবস্যা। মাপসুরার বাবা মাও জমিনে আসে। তারপর মাপসুরার কাছে যায়। আকাশ মাপসুরার বাবা মাকে পায়ে ধরে সালাম করে। আজকে আকাশ অফিসে যায়নি। মাপসুরা, তোমার কথা বলো, আমি একটু সাজ্জাদের সাথে কথা বলে আসছি। তারপর আকাশ ঘর থেকে বের হয়ে যায়। কিরে, পাঠাটাকে বলি দিবি কিভাবে? ওটা নিয়ে তোমরা চিন্তা করো না, আজ রাতে ওকে খাবারের মধ্যে গুঁড়া মিশিয়ে দিব, মানে মন্ত্রের পানি। তারপর ওকে পরিপালকে নিয়ে গিয়ে পুরা পরিপালকের সবার সামনে বলি দিব। আকাশ লক্ষ্য করে তার ফোনটা বাসায় ফেলে রেখে এসেছে। ফোনটা নেওয়ার জন্য আবারও বাসায় ফিরে যায়। তখনই মাপসুরার বাবার কথোপকথন শুনে ফেলে। আচ্ছা, তাহলে আজ আমাকে ঘুমের মধ্যে পরিপালকে নিয়ে যাবা? সমস্যা নেই, তোমার হাতে মন্ত্রের পড়া পানি কেন, বিষও খেয়ে নিব। ভালোবাসা যখন উপলব্ধি করাতে পারেনি, মরে যাওয়াই শ্রেয়। মাপসুরা লক্ষ্য করে আকাশ আবারও ঘরে ফিরে এসেছে। আকাশ, কি হলো? তুমি না সাজ্জাদের সাথে দেখা করতে যাওয়ার কথা, ফিরে এলে যে? যাব, কিন্তু ফোনটা ভুলে ফেলে রেখে চলে গিয়েছিলাম, তাই সেটা নিতে এসেছি। ও। আকাশ ফোনটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুরে ফিরে আসে। সাজ্জাদকে এই বিষয়ে কিছুই জানায় না, আর সাজ্জাদও ভুলে গেছে আজ যে আমাবস্যা। দুপুরে আকাশ নিজ হাতে মাপসুরাকে খাইয়ে দেয়। সারাদিন মাপসুরার দেখাশোনা করে। মাপসুরা সাথে সাথে থাকে। আজকেই শেষ দিন, এরপর হয়তো আর কোনোদিন মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরাকে ভালোবাসতে পারবে না। আকাশ আজ সারাদিন মাপসুরার দেখাশোনা করে, সারাদিন মাপসুরার সাথে থাকে। আজকেই শেষ দিন, এরপর হয়তো মাপসুরাকে আর নিজ হাতে খাইয়ে দিতে পারবে না, মাপসুরা কে ভালোবাসতে পারবে না। আকাশ ওর মাকেও বলে না, আমার যদি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, তোমার আপন ছেলে না আমি, তারপরেও কখনো আপন মায়ের আচরের কমতি অনুভব করতে দাওনি। আকাশের মা কিছুই বুঝতে পারছে না, হঠাৎ ছেলে এমন ছাড়া কেন কথা বলছে। আকাশ, কি হয়েছে তোর? এমন বাজে বাজে কথা কেন বলছিস? না মা, কিছুই হয়নি, এমনি বললাম। মা, তোমায় খুব ভালোবাসি। মা, তোমার কোলে একটু মাথা রাখতে দিবে আমায়? বাবা, কি বলছিস? মায়ের কোলে সন্তান মাথা রাখবে? এটা না করব আমি? এটা কি করে হয়?
আকাশ ওর মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর আকাশের মা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হয়ে এসেছে। সবাই খাবার খেয়ে শুয়ে পড়েছে, আর আকাশ বিছানায় বসে আছে। সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আজ আমাবস্যার রাত। আজকেই মাপসুরা ওর 12 বছরের সাধনার মূল কাজ ইন্তজাম দিবে। রাতের বেলায় আকাশ খেয়ে দিয়ে খাটে শুয়ে আছে। এমন সময় মাপসুরা একটা গ্লাসে করে সুরা নিয়ে আসে। নাও আকাশ, এটা খাও, তোমার জন্য নিজে হাতে বানিয়েছি। পরিপালকের এই শরবত আমরা প্রায় সময় পান করি। আচ্ছা দাও, খাবো, তবে তার আগে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তোমায় জড়িয়ে ধরতে দিবে আমায়? আমার কেন জানি মনে হচ্ছে এরপর আর কোনোদিন তোমাকে জড়িয়ে ধরতে পারবো না। মাপসুরা ঘাবড়ে যায় আকাশের কথা শুনে। ও কি কিছু জেনে গেল না তো? আচ্ছা, জড়িয়ে ধরো। আকাশ মাপসুরাকে জড়িয়ে ধরে ওকে পাগলের মতো চুমু খেতে থাকে। মাপসুরা, তোমায় খুব বেশি ভালোবাসি। হাসরের দিন খোদার কাছে একটাই আবদার করব, পরকালে আমার জীবন সঙ্গিনী হিসেবে যেন তোমাকেই পাই। আমার আর কাউকেই চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে। মাপসুরা মনে মনে ভাবতে থাকে, ছেলেটা আমার একটা পাগলের মতো ভালোবাসে, তাও জীবনটা নিয়ে নিচ্ছি। আজ আমি এমন স্বামীর কপালে নসিব হওয়া ভাগ্যের ব্যাপার, যে তার স্ত্রীকে এতটা পাগলের মতো ভালোবাসে। আমিও তো তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চা আছে আমার গর্বে। তোমার ছাড়া থাকবো কিভাবে আমি? তুমি খাইয়ে না দিলে আমায় কে খাইয়ে দিবে? আমি কে ঘুম পাড়াবে? কে রাতের বেলায় জড়িয়ে ধরে পড়বে আমার বুকে মাথা রেখে ঘুম যাও? কিন্তু কি করবো আমি? আমিও যে অপরাধ, যুগ্ম করার এটাই নিয়ম। জমিনে আসার পর প্রথমে যে মানুষটাকে নজরে পড়বে তাকে বলি দিতে হবে। বিশ্বাস করো, ছলনা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি তোমায় আমি, তা নিজেও অজানা। কিন্তু তোমার যে মরতে হবে, না হয় আমার এত বছরের সাধনার সবটা যে ধুলোয় মিশে যাবে। এই মাপসুরা, কি এত চিন্তা করছো? দাও শরবতের গ্লাসটা আমাকে। মাপসুরা আকাশের কথায় হুঁশ ফেলে। ও, এই নাও গ্লাসটা। আকাশের দিকে এগিয়ে দেয় শরবতের গ্লাসটা। আকাশ গটগট করে পুরো সুরার পানিটা খেয়ে ফেলে। একটু পর আকাশের দুনিয়াদারি ঘুরতে থাকে চরকির মতো করে। মাপসুরা, আমার না খুব কষ্ট হচ্ছে। বলতে না বলতেই ঠাস করে খাটের উপরে পড়ে যায়। মাপসুরা, আমার মাথাটা একটু তোমার কোলে নিবে? আমি না তোমার কোলে মাথা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করতে চাই। মাপসুরা বলল, হ্যাঁ নিব তো। মাপসুরা আকাশের মাথাটা নিজের কোলে উঠিয়ে নেয়, আর মাপসুরার চোখ দিয়েও টপ টপ করে পানি বেয়ে পড়ছে। যে ছেলেটা তোকে এতটা ভালোবাসে তার জান নিতেই ব্যস্ত সে। মাপসুরা, তোমাকে শেষ একটা কথা বলি, তুমি কখনো নিজেকে দোষী মনে করবে না, কেমন? কারণ আমি সবটাই জানি, আর জেনে বুঝেই সবটা করেছি। আমি বহুকাল আগেই জেনে গেছি আমার কলিজাটা আমাকে বলে দিবে, না হয় ওর 12 বছরের সাধনাটা নষ্ট হয়ে যাবে। কি করে পারি বলো আমি আমার কলিজার 12 বছরের সাধনাটা নষ্ট করতে? যে আমাকে নিজের সৎমাটাকে নিজের আপন মায়ের মধ্যে রূপান্তর করে দিয়েছে, যে মা আমাকে 2 চোখে দেখতে পারত না, সেই মা আমাকে নিজের আপন ছেলের মতো ভালোবাসে। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, কি করে বলো এমন মানুষটার মনের আশাটা অপূর্ণ রাখি? তাই নিজের ইচ্ছেতেই তোমার জন্য নিজের জীবনটা দিয়ে দিলাম। ভালো থেকো কলিজা। বলেই আকাশ চুপ হয়ে যায়। মাপসুরা আকাশের এমন কথা শুনে হাউমাউ করে কেঁদে দেয়। কি করে পারলাম আমি এমনটা করতে? যে আমাকে এতটা পাগলের মতো ভালোবাসে, সে নিজের জীবনটা দ্বিতীয় 2 মিনিট চিন্তা করে নাই। ফাঁসির আসামিদেরকে যখন শেষ ইচ্ছাটা জিজ্ঞাসা করা হয়, তখন তারাও বলে আমার পরিবারের সাথে দেখা করতে চায়। কিন্তু এই আকাশ এমন একজন ব্যক্তি যে মরার আগে আমার কাছে শেষ ইচ্ছা পোষণ করেছে, সে আমাকে জড়িয়ে ধরতে চায়। কি করে পারলাম আমি এতটা বাসানোতে? মাপসুরা এমন একটা সুরা পান করিয়েছে, এরপর আকাশ আর কখন উঠবে না। এই অবস্থায় তাকে পরিপালকে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরার বাবা রুমে আসে। কিরে, কাজ হলো? সময় তো ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি পরিপালককে যেতে হবে আমাদের, না হয় এরপর আর পরিপালকে যেতে পারবো না। হ্যাঁ, কাজ শেষ। এখন শুধু ওকে নিয়ে গিয়ে বলি দিলেই 12 বছর সাধনার অবসান ঘটবে। বলি মাপসুরা কান্না করে দেয়। কিরে, তুই এমন কান্না করছিস কেন? তোর তো খুশি থাকার কথা, তোর এত বছরের সাধনা যে পূরণ হচ্ছে। বাবা, আমি ওকে ভালোবাসি, আর সে নিজের ইচ্ছে জীবন দিয়েছে।
সে জানতো সবটা আগে থেকে যে আমি ওকে বলে দিব, তাও আমাকে বুঝতে দেয়নি, কিছু বলেওনি, পাগলের মতো ভালোবেসে গেছে। মারে শোন, জীবনে কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। যদি ভালোই বাসতি তাহলে আগে তোর ভাবা উচিত ছিল যে ওর সাথে এনাম ধারা কোনো কিছু করা ঠিক হবে না, কিন্তু এখন ওকে সুরাপান করিয়ে দিয়েছিস, এখন আর কোনো কিছু বদলানো যাবে না, ওকে বলি দিতেই হবে। তারপর আকাশকে নিয়ে যাওয়া হয় পরিপালকে। আকাশের বাসায় কেউ জানে না পরিপালকে আজকে পরীর ঢল নেমেছে, কারণ আজকে যুগ্ম উৎসব পরিপালকে। আজকে মানুষ বলে দেওয়া হবে, সে কারণে সমস্ত পরীরা একত্রিত হয়েছে। আর বিশেষ করে আজকে আমাবস্যার রাত, সমস্ত পরীরা আমাবস্যার রাতে একত্রিত হয়ে উৎসব পালন করে। আকাশকে বলির কোলে আটকানো হয়েছে। জল্লাদের হাতে বিশাল বড় একটা তলোয়ার। একটু পর সমস্ত কার্যক্রম শেষ করে আকাশকে বলি দেওয়া হবে। তবে অবশ্য আকাশকে বলি দেওয়ার কথা ছিল মাপসুরায়ের, কিন্তু সে দিবে না। জল্লাদকে বলা হয়েছে দেওয়ার জন্য। সবাই মন্ত্রপাঠ করতেছে। মন্ত্রপাঠ করা শেষে সবার যে পণ্ডিতটা বলেছিল 12 বছর বলি দিলে অলৌকিক শক্তির অধিকারী হবে, সেও আছে। সেই পণ্ডিতটা হাতে করে এক জাতীয় সবুজ কালারের তরল পানি নিয়ে আকাশের ঘাড়ে মেখে দেয়। তারপর জল্লাদ তার ধারালো তলোয়ার নিয়ে বলির কলে যায়, আর ছুরিটা হাতে নিয়ে আকাশের ঘাড় বরাবর একটা কোপ মারে। সাথে সাথে আকাশের মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। চিরচির করে রক্ত বের হচ্ছে আকাশের শরীর থেকে। দেহটা পড়ে আছে এক পাশে, মস্তকটা পড়ে আছে আরেক পাশে। দেহর দুইটা অংশ দুই দিকে ছিটিয়ে মাটিতে পড়ে আছে। এমন সময় মাপসুরার পেটে পেন শুরু হয়। আবার অন্যদিকে আকাশের বলির সে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে মাপসুরার বাবা আরো কয়েকজন মিলে ধরাধরি করে মাপসুরাকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। পণ্ডিতরা এসে মাপসুরাকে দেখে ওর কি হয়েছে। পণ্ডিতরা নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে মাপসুরার জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর কি কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে তা জানার চেষ্টা করে। পণ্ডিতরা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাপসুরার জ্ঞান ফিরছে না। একে একে সমস্ত পণ্ডিত চেষ্টা করে, কিন্তু কেউ সফল হচ্ছে না। এমন সময় বয়স্ক পণ্ডিতটা আসে যে মাপসুরার সাধনার কথা বলেছিল, আর সেও চেষ্টা করে অলৌকিক শক্তি দিয়ে, কিন্তু সে যা দেখতে পায় তার পরে তো সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। পণ্ডিতেরা এই অবস্থা দেখে সবাই তো পেরেশান। হায় হায়, ওনার কি হলো? সবাই তো ভয় পেয়ে যায়, কারণ উনি পরিপালকের সবচাইতে বড় পণ্ডিত। আধ্যাত্মিক শক্তি ওনার থেকে বেশি কারোর কাছেই নেই। পণ্ডিত মশাই, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ে উঠছে না কেন? পণ্ডিত যা বলে সবাই তো মাথায় হাত দিয়ে ফেলে। আপনার মেয়ের পেটে মানুষের বাচ্চা, আর সেই বাচ্চা ভবিষ্যৎ প্রজন্মের পরিপালকে রাজ করবে, কারণ মাপসুরার সাধারণ সকল শক্তি বাচ্চার শরীরে ঢুকে গেছে। আর মাপসুরার ততক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরবে না যতক্ষণ না আকাশ জীবিত হবে, কারণ দুনিয়ায় চক্রের সাথে আপনার মেয়ের সূত্র জুড়ে গেছে। সে আর সম্পূর্ণরূপে পরি নাই। সে পরীর মতো 1000 বছরও বাঁচবে না। সে মানুষের মতো বুড়ো হয়ে গেলে মারা যাবে। মানুষ চক্র লেগে গেছে ওর শরীরে। পণ্ডিত মশাই, কি বলছেন? কি এইসব? আকাশকে তো বলি দেওয়া হয়ে গেছে, আর সে জীবিত না হয়ে আমার মেয়েরও জ্ঞান ফিরবে না? জি মহারাজ, এমনটাই হবে। পণ্ডিত মশাই, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান, হাত জোড় করে। মহারাজ, মাপসুরাকে বাঁচাতে হলে আকাশকে আবার জীবিত হতে হবে, কিন্তু তা তো আর সম্ভব না। আমি জানি না পণ্ডিত মশাই, আপনি আমার মেয়েকে যে করেই হোক ঠিক করে দেন। দরকার হয় আকাশকে আবার পুনরায় জীবিত করুন। মহারাজ, কি বলছেন আপনি? পুনরায় জীবিত করার কলবিদ্যা সে তো 1000 বছরের পুরনো। আর সেই মন্ত্র যেই মনীষীরা বের করেছিল, তারা সেই মন্ত্রটা কোন এক গুহায় লুকিয়ে রেখেছে। সেই মন্ত্র ছাড়া পুনরায় জীবিত কিভাবে করব আমি? আমি তা জানি না। আপনি যে করেই হোক আমার মেয়েকে জীবিত করুন। পণ্ডিত টেনশনে পড়ে যায়। আচ্ছা মহারাজ, আমাকে কিছুটা সময় দিন, আমি দেখছি কি করা যায়। তারপর পণ্ডিতটা সেখান থেকে চলে যায় তার 2-1 সাথীকে নিয়ে। সবাই একই স্থানে একত্রে হয়ে আছে। আজ কোনো পরী তার বাসস্থানে যাবে না, কারণ আজ আমাবস্যা। তাই ঘন্টা 3 পর পণ্ডিত তার সাথীদেরকে নিয়ে ফিরে আসে। সবাই তো অবাক চোখে পণ্ডিতের দিকে চেয়ে আছে, কি করবে উনি এখন। তারপর বড় পণ্ডিত সকলের উদ্দেশ্য করে বলে, আমরা যেখানে দুর্গ করব সেখানে কেউ যাবে না ভুলেও। একটা সীমারেখা এঁকে দেয় গোল করে। আকাশের মুখমণ্ডলটা আর শরীরটা নিয়ে ওই গোলের মধ্যে রাখে।
আর পরিপালকের সমস্ত পণ্ডিত গোল করে বসে পড়ে। চতুর্পাশে আগুন জ্বলছে সীমারেখা বরাবর। সকল পণ্ডিতরা দুর্গ শুরু করে দেয় বড় পণ্ডিতের কথায়, আর সমস্ত পরিপালকের সকল পরি গোলকের বাইরে থেকে তা নির্বাক চোখে দেখছে। বড় পণ্ডিত সকল পণ্ডিতের উদ্দেশ্য করে বলে, আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি সেই গুহায় যাব যেখানে মানুষ জীবিত করার মন্ত্রের বইটা লুকিয়ে রাখা হয়েছে। আমি বইটা গুহা থেকে আনার সময় হয়তো আমার জানও চলে যেতে পারে, কারণ মনীষীরা সেই গুহার আশেপাশে বিভিন্ন মায়া জাদু লাগিয়ে রেখেছে। আমার যাই হোক, কিন্তু তোমরা কেউ পেছে হাঁটবা না, আর আমার কনিষ্ঠ আঙুলটা একজন ধরে সংযোগ করে রাখবা। মন্ত্রের বইটা তার হাতেই চলে আসবে, আর আমি যদি না ফিরে আসি তাহলে মন্ত্রটা পাঠ করে মন্ত্রের বইটা আবার আমার হাতে রেখে দিবা। পণ্ডিত নিজের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই গুহায় যায়। বইটা সেই গুহা থেকে বের করে সমস্ত মায়াজাল পার হয়ে, কিন্তু বইটা নিয়ে ফেরার সময় একটা মায়া জাদুতে আটকে পড়ে। পাশের পণ্ডিতের হাতে বইটা এসে পড়ে। সে বইটা খুলে মন্ত্রটা পাঠ করে। সাথে সাথে আকাশের দেহটা মাটি থেকে কয়েক হাত উপরে উঠে যায়। তার মস্তক ছাড়া শরীরটার সাথে ইতিমধ্যে আকাশের মস্তকটা জোড়া লেগে যায়। পরিপালকের আজ যেন কোনো এক সর্বশক্তির কাজ চলছে। সবাই হতভম্ব হয়ে আছে। আকাশের শরীরটা আস্তে করে মাটিতে নেমে আসে। অন্যদিকে মাপসুরার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। আকাশের জ্ঞান ফিরে আসে। সে আস্তে আস্তে চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে মাটিতে পড়ে আছে। তার চতুর্পাশ ঘিরে অনেক লোক বসে আছে সাদা কালারের জামা পরিধান করে। পণ্ডিতরা মন্ত্রপাঠ করে তাড়াতাড়ি বড় পণ্ডিতের হাতে বইটা দিয়ে দেয়, আর বড় পণ্ডিত বইটা গুহায় রেখে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় কোনো মায়া জাদু আর নেই। সে নিজের মধ্যে ফিরে আসে। অন্যদিকে মাপসুরার চিৎকার শুনে ওর বাবা মা আরো কয়েকজন দৌড়ে যায়। মাপসুরা আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। মা, আকাশ ঠিক আছে, তুই এমন করিস না। না, আমার আকাশ কই? আমার আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার আকাশকেই চাই, আমি ওকে দেখব। মা রে, তুই একটু শুয়ে রেস্ট কর। আকাশ ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। না, আমি আকাশকে দেখব। বলে জোর করে বিছানা ছেড়ে উঠে পড়ে, আর ঘর থেকে বের হয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ আস্তে আস্তে উঠার চেষ্টা করে মাটি থেকে। মাপসুরা লক্ষ্য করে হাজার হাজার পরীর ভিড়ে আকাশ দাঁড়িয়ে আছে। পণ্ডিতদের দুর্গ করাও শেষ। মাপসুরা পরিপালকের পরীদেরকে ঠেলে দৌড়ে গিয়ে আকাশকে ঝাপটে ধরে, আর পাগলের মতো চুমু খেতে থাকে আকাশের সারা শরীরে। আমার কলেজার কিছু হয়নি তো বলে আকাশের ঘাড়ে, ঠোঁটে, কপালে চুমু খেয়ে যাচ্ছে। সবাই তো শরমে চোখ বন্ধ করে রেখেছে। মেয়েটা করছে কি? কলেজা, আমি তো ঠিক আছি, তুমি এমন করছো কেন? আর আমাকে না বলে দেওয়া হয়েছিল, তাহলে জীবিত হলাম কি করে? এমন সময় পণ্ডিত একজন এগিয়ে এসে, সে আর বলতে, জীবিত হলেন কিভাবে? মাথার ঘাম পায়ে পড়েছে আমাদের আপনাকে জীবিত করতে। মাপসুরা আকাশকে জাপটে ধরে আছে। মনে হয় যে ছেড়ে দিলেই আকাশ কোথাও হারিয়ে যাবে। আকাশ ও মাপসুরাকে জড়িয়ে ধরে। এরপর আকাশকে আর মাপসুরাকে রাজসভায় নিয়ে যাওয়া হয়। মাপসুরার বাবা আর পরিপালকের সকলে মেনে নেয় আকাশকে, কারণ মহারাজ আদেশ করেছে। আর তার চেয়ে বড় কথা, আকাশকে মারলে মাপসুরাও মরে যাবে। সেই রাতে তাদের আবারও বিয়ে হয় এবং সকল পরিদের সামনে মাপসুরার বাবা আকাশকে পরিপালকের রাজা হিসেবে ঘোষিত করে। তবে আকাশের পর আকাশের আর মাপসুরার সন্তান এই হবে এই রাজসভার অধিকারী। আকাশ তারপর মাপসুরাকে নিয়ে পরিপালক থেকে ফজরের আগেই বাসায় ফিরে আসে। তো টেরও পায় না। সারাদিন আকাশ আর মাপসুরা জমিনে থাকে, রাতের বেলায় পরিপালকে যায়, কারণ এখন তারা যখন ইচ্ছা হয় পরিপালকে যেতে পারে। কিছুদিন পর মাপসুরের বাবু হবে। আকাশ সব সময় ওর খেয়াল রাখে। কিছুদিন পর ওদের ফুটফুটে একটা বাচ্চা হয়। গায়ের রং ধবধবে সাদা, মাপসুরার মতো, কিন্তু চেহারায় পুরো আকাশের উপরে গিয়েছে। এভাবেই চলতে থাকে। 6 বছর পর তানিম দৌড়াচ্ছে খাবার খাবে না বলে। তানিম হচ্ছে মাপসুরা আর আকাশের বাবু, আর মাপসুরা তানিমের পিছনে পিছনে দৌড়াচ্ছে ওকে খাবার খাওয়ানোর জন্য। তানিম কোথায় গিয়ে যেন লুকিয়ে পড়েছে। এমন সময় আকাশ এসে মাপসুরাকে পিছন থেকে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে নাক ঘষতে থাকে। আমার কলিজাটা কি করে? তোমার বান্দর পোড়াটাকে খাওয়াইতেছি, কিন্তু কোথায় গিয়েছে লুকিয়ে পড়েছে, খাওয়ার ভয় কে জানে। মাপসুরা তামিমকে এত টাকা দেখে, কিন্তু তামিম বের হয় না। আমার ছেলে অনেক ভালো, দেখেছো? সে জানে তার পাপা এখন তার মাকে আদর করবে বলে কোলে তুলে নেয়।
আর ওদের বেডরুমে গিয়ে মাপসুরাকে ছেড়ে দেয়, রুমের দরজা বন্ধ করে দেয়। চলো তানিমের জন্য একটা খেলার সাথী আনি। এই লাগবে না, একটাতেই পারিনি সামাল দিতে, তেনার আরো একটা চাই। তোমার না লাগলে নাই, আমার লাগবে বলেই মাপসুরাকে আদর করতে শুরু করে। এমন সময় তানিম দরজার সামনে এসে দরজা বাড়ি দিতেই, তানিম তোমার পাপা তোমার মাম্মামকে আদর করছি, তোমার সাথে খেলার জন্য একটা সাথী আনতে। বড় লোক একটা খবিস, নিজের ছেলেকে কেউ এইসব বলে? দেখছো তোমার ছেলে কত স্মার্ট, সে বলছে বেশি করে আদর করতে, আমি তাই করব। ওই মেয়েরা আপনারা কি শোনেন? হ্যাঁ, ওরা আদর করবে এটাও শুনতে হবে? আপনারা যান সবাই, নিজের বউকে কি আদর করেন।